সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই আমরা যে যেখানে আছি, যেখান থেকে কানেক্টেড, তারা নিশ্চয়ই সবাই ভালো আছি। তো আমরা গত ক্লাসে যারা কানেক্টেড ছিলা নিশ্চয়ই জানো, আমরা আলোচনা করেছিলাম কোষের সমবায় নিয়ে, এবং আমরা দেখিয়েছিলাম যে কিভাবে কোষগুলো সিরিজে যুক্ত থাকে, আবার প্যারালালে যুক্ত থাকে, আবার সিরিজ প্যারালাল একসাথে মিলে কিভাবে কোষ পরস্পরের সাথে আমরা কোষের কম্বিনেশন করতে পারি। পঙ্কজ দেবনাথ। পঙ্কজ দেবনাথ, বলো কি বলতে চাচ্ছ? পঙ্কজ দেবনাথ, পঙ্কজ দেবনাথ কিছু বলবা? হ্যাঁ, কিছু বলবা পঙ্কজ? আচ্ছা, ঠিক আছে। বোধহয় ওরা হয়ে গেছে, কোনো কারণে হ্যান্ড রাইজ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, স্যার। আমরা বলো। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলো বলো। কাল যখন স্যার আমি আকাশের দিকে স্যার তাকাচ্ছিলাম, তখন স্যার আমার উঠানের লাইটটা জ্বালানো ছিল স্যার, এবং আমি আকাশ কালো দেখলাম স্যার। কিন্তু স্যার যখন লাইটটা অফ ছিল, তখন আকাশটা তুলনামূলক স্যার সাদা দেখা গেল। এটা কানেক্টেড। আমরা কোষের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং মিশ্র সমবায়, এই তিনটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করেছিলাম এবং দেখিয়েছিলাম শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে যখন কোনো বর্তনী কোষগুলা, আমি যখন কোনো বর্তনীতে কোষগুলো শ্রেণী সমবায়ে সংযুক্ত করি এবং সমান্তরাল সমবায়ে সংযুক্ত করি, কোন ক্ষেত্রে, কোন শর্তে, কখন বর্তনীতে আমি বেশি কারেন্ট পেতে পারি। এবং আমরা লাস্টে গিয়ে দেখিয়েছিলাম যখন মিশ্র সমবায় হয় তখনও কিভাবে অধিক মাত্রায় কারেন্ট পাওয়া যায়, কোন শর্তে বেশি মাত্রায় কারেন্ট পাওয়া যায়। আমার মনে হয় গত ক্লাসে আমরা খুব সুন্দর করে বুঝেছি, এবং এই ক্ষেত্রে আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আর প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা বলবো অবশ্যই। আর আমরা আজকে শুরু করতে চাচ্ছি আরেকটা নতুন সূত্র, কিরশফস ল। এর আগে আমরা কিছু কথা একটু বলে নেই, যে শুরুতে আমরা যদি একটু আলোচনা করতে চাই যে বর্তনী বলতে আমরা কি বুঝি। এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো যে তড়িৎ চলার পথটাকেই বলা হয় আসলে বর্তনী। ঠিক আছে, বর্তনীকে আমরা তার কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে বর্তনীকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো সরল বর্তনী আর আরেকটা হলো জটিল বর্তনী। সরল বর্তনী আমরা তাকেই বলবো যে বর্তনীতে একই প্রবাহ মাত্রা পাওয়া যায়। কোন বর্তনী যদি সব ক্ষেত্রে একই প্রবাহ মাত্রা থাকে তখন তাকে বলা হয় সরল বর্তনী। আর কমপ্লেক্স সার্কিট বলা হয় বা জটিল বর্তনী বলা হয় যে বর্তনীতে দেখা যাবে যে একাধিক লুপ থাকবে এবং বিভিন্ন শাখায় বিভিন্ন মাত্রার প্রবাহ মাত্রা পাওয়া যাবে। মানে একই বর্তনীতে বিভিন্ন ধরনের প্রবাহ, একই বর্তনীতে বিভিন্ন মাত্রার বিভিন্ন রকম প্রবাহ মাত্রা পাওয়া যাবে, ওরকম সার্কিটকে বলা হয় জটিল বর্তনী। তাহলে আমরা শুরুতেই বলছি যে বর্তনী তার কমপ্লেক্সিটির উপর ভিত্তি করে বর্তনীকে দুটা ভাগে ভাগ করা যায়। একটা হলো সিম্পল সার্কিট আর একটা হলো কমপ্লেক্স সার্কিট, সরল বর্তনী এবং জটিল বর্তনী। সরল বর্তনী হবে যে বর্তনীতে একই প্রবাহ মাত্রা থাকবে পুরো বর্তনী জুড়ে। হ্যাঁ, এই বর্তনী
বর্তনীকে বলা হবে সরল বর্তনী, আর যে বর্তনীতে বিভিন্ন প্রবাহ থাকবে সেই বর্তনীকে বলা হয় কমপ্লেক্স সার্কিট। আরেকটা জিনিস উল্লেখ্য যে হ্যাঁ, আমরা যে কোনো বর্তনীর কোনো একটা পয়েন্টে যদি 3-এর অধিক সংযোগ তার থাকে, যেমন এমন হয় যে ধরো এই একটা বিন্দু, এই জায়গায় একটা লাইন, আবার এই জায়গায় একটা লাইন, এই জায়গায় একটা, তিনটা ন্যূনতম মিনিমাম 3টা সংযোগকারী লাইন আছে, তখন এই যে পয়েন্ট, এই সংযোগকারী বিন্দু, এটাকে বলা হয় জাংশন। ঠিক আছে। আবার ধরো এই জায়গায় আরেকটা এরকম আছে, এই পয়েন্ট, ধরো এই জায়গায়ও মিনিমাম 3টা আছে, এটা একটা জাংশন। কোন বর্তনীর এই সব পয়েন্টকে বলা হয় জাংশন বা সংযোগকারী পয়েন্ট। এই সংযোগকারী পয়েন্ট থেকে ওই সংযোগকারী পয়েন্ট পর্যন্ত যে রেখা, এটাকে বলা হয় ব্রাঞ্চ বা শাখা। যে বর্তনীতে একাধিক জাংশন থাকবে, একাধিক শাখা থাকবে, ব্রাঞ্চ থাকবে, ওই সার্কিটটাই আবার বলছি, ধরো কোন একটা বর্তনীর এরকম কোন পয়েন্ট যদি থাকে যে পয়েন্টে একাধিক লাইন এসে সংযুক্ত হয়েছে, একাধিক বলতে ন্যূনতম 3টার চেয়ে বেশি, ঠিক আছে, আর ওই জায়গায়ও তাহলে এই সকল পয়েন্টকে বলা হয় জাংশন। জাংশন থেকে জাংশন পর্যন্ত যে যে লাইন, এটাকে আমরা ব্রাঞ্চ বলি বা শাখা বলি। কোন একটা সার্কিটে যদি একাধিক ব্রাঞ্চ থাকে অথবা একাধিক জাংশন থাকে, তখন ওই সার্কিটটাকেই বলা হয় কমপ্লেক্স সার্কিট। তখন দেখা যায় ওই সার্কিটে ধরো এই লাইনে একটা কারেন্ট থাকবে, এই লাইনে আরেকটা কারেন্ট থাকবে, বিভিন্ন লাইনে বিভিন্ন রকম কারেন্ট থাকবে। আর কোন বর্তনীতে যদি এমন থাকে যে ধরো এই যে ধরো একটা রোধ দিলাম, চাবি দিলাম, তড়িৎ উৎস দিলাম, তখন এই পুরা বর্তনী জুড়ে কিন্তু একটা একটা কারেন্টই প্রবাহিত হবে। এটা হলো সরল বর্তনী। ঠিক আছে। তাহলে সরল বর্তনীর ক্ষেত্রে আমরা যখন কারেন্ট ক্যালকুলেশন করি, অথবা আমরা রোধের মান বের করতে চাই, অথবা যে রোধের অ্যাক্রসে বিভব পার্থক্য কত সেটা বের করতে চাই, তখন ওহমস ল আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে। সরল বর্তনীর ক্ষেত্রে ওহমস ল অ্যাপ্লাই করা হয়। আর কমপ্লেক্স সার্কিট, যেগুলা কমপ্লেক্স সার্কিটের বৈশিষ্ট্য আমি অলরেডি বলেছি। হ্যাঁ, তো ওই কমপ্লেক্স সার্কিটের যখন কারেন্ট বের করতে চাই, যে কোনো লাইনের আমরা কারেন্ট বের করতে চাই, যে কোনো রোধের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাই, অথবা আমরা কারেন্ট যে কোনো রোধের মান বের করতে চাই, তখন আমাদের যে সূত্রের আশ্রয় নিতে হবে সেটা হলো কিরশফস ল। ঠিক আছে। তাহলে কিরশফস ল মূলত কমপ্লেক্স সার্কিট সলিউশনের জন্য এসেছে। হ্যাঁ, তো সরল সার্কিটেও কিন্তু কিরশফস ল অ্যাপ্লাই করা যাবে। তাহলে স্পেশালি কিরশফস ল একজন জার্মান ফিজিসিস্ট গুস্তাভ রবার্ট কিরশফ, উনি জার্মান ফিজিসিস্ট, উনি 1841 সালে দুটো সূত্র প্রদান করেন। এটা তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সূত্র। ঠিক আছে। আচ্ছা, আর ওহমস ল যেটা বি ইকুয়াল টু আই আর আমরা পড়েছি, এটা হলো তড়িৎ বিজ্ঞানের একটা আদি সূত্র, যেটা আমরা আগে থেকে পেয়ে এসেছি এবং আগে থেকে আমাদের কাছে পরিচিত। যেহেতু আমরা সরল সার্কিট নিয়ে 9-10 বা আগের ক্লাসগুলোতে আমরা কিছুটা ধারণা আছে। এখন আমরা দেখব যে কিরশফস ল আসলে কি এবং সেটার কি অ্যাপ্লিকেশন আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা বললাম 1842 সালে গুস্তাভ কিরশফ, একজন জার্মান ফিজিসিস্ট, উনি কি করেছেন, কিরশফের সূত্র প্রদান, ওনার নাম অনুসারেই কিন্তু তড়িৎ বিজ্ঞানের ওই দুইটা সূত্রকে কিরশফস ল বলা হয়। তাহলে প্রথম সূত্র প্রথম সূত্রকে
আচ্ছা, এর আগে আমরা কি জানলাম? সরল বর্তনী, জটিল বর্তনী, তাই তো? তারপরে হলো আমরা জাংশন, তারপরে শাখা বা ব্রাঞ্চ। আরেকটা জিনিস এখানে আছে, বা মেশ বলে একটা কথা আছে। মেশ হলো যে একাধিক লুপ নিয়ে একটা মেশ গঠিত হয়। লুপ মানে হলো বদ্ধ সার্কিট, এক একটা বদ্ধ সার্কিটকে এক একটা লুপ বলা হয়। আর যে সার্কিটে একাধিক লুপ আছে তাকে মেশ সার্কিটও বলা হয়। আচ্ছা, তাইলে আমরা এই যে প্রথম সূত্র যেটা বলতে চাচ্ছি, প্রথম সূত্রকে কারেন্ট ল বলা যায়, জাংশন ল বলা যায়, বা সংযোগ বিন্দু সূত্র বলা হয়। আমরা সংক্ষেপে অনেক সময় কেসিএল ও বলে থাকি, কিরশফস কারেন্ট ল। ঠিক আছে? আচ্ছা, এটাকে এই সূত্রে চার্জের সংরক্ষণ নীতি মেনে চলে। হ্যাঁ, তো সেটা আমরা দেখবো যে কিভাবে সূত্রটা, তাহলে এক্সপ্লেইন করি আসলে সূত্রটা কিরকম। সূত্র হলো যে কোনো একটা বর্তনীর কোনো একটা জাংশনে, এর আগেই আমরা বলেছি জাংশন কি জিনিস। কোনো একটা বর্তনীর কোনো একটা জাংশনে যখন একাধিক তড়িৎবাহী লাইন আসে, ধরো এখানে আমরা 4টা 5টা 6টা, আমি জয়টা খুশি আমি দিতে পারি। ধরো এই দিক দিয়ে তড়িৎ আসতেছে, আমরা যদি বলি I1, এই দিক থেকে তড়িৎ ধরো আসতেছে, এটাকে যদি বলি I2, এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে I3, এদিক দিয়ে আসতেছে I4, এদিক দিয়েও বের হয়ে যাচ্ছে বললাম I5। ঠিক আছে? তাহলে কিরশফের ফার্স্ট ল যেটা, কিরশফের ফার্স্ট ল যেটা, ফার্স্ট লর কথা হলো কোনো একটা জাংশনে বা কোনো একটা সংযোগ বিন্দুতে, জাংশন বলতে যে জায়গায় একাধিক কি থাকবে, কানেক্টিং লাইন থাকবে। কোন একটা জাংশনে কি হবে, যে কোনো তড়িৎ জমা হবে না, কোনো চার্জ জমা হবে না, মোট প্রবাহ মাত্রার যোগফল হবে 0, সামেশন অফ আই ইকুয়াল টু 0। এটা হলো কিরশফের ফার্স্ট ল এর মূল কথা, যে যে কোনো জাংশনে, কোনো একটা বর্তনীর যে কোনো একটা জাংশনে কি হবে, মোট প্রবাহ মাত্রার সমষ্টি হবে 0। কোনো কারেন্ট এখানে জমা হবে না। যতগুলা কারেন্ট আসবে, হ্যাঁ, এগুলাকে যদি আমরা ধনাত্মক বিবেচনা করি, I1, আবার I2 আসতেছে, এটাকে ধনাত্মক, আর বের হয়ে যাচ্ছে কে, I3, তাহলে মাইনাস I3, আবার I4 আসতেছে, I4 ধনাত্মক, বের হয়ে যাচ্ছে কত, I5, I5 বের হয়ে যাচ্ছে। তাহলে I1 আসতেছে, I2 আসতেছে, I3 যেটা আসবে তাকে আমরা আমাদের আমাদের নিয়ম অনুসারে তাদেরকে ধনাত্মক বিবেচনা করলাম, এই কারেন্টের ডিরেকশন গুলাকে। আর যেগুলো বের হয়ে যাচ্ছে এগুলার আমরা ডিরেকশনকে ঋণাত্মক বিবেচনা করলাম। তাহলে I3 এবং I5 এক্ষেত্রে বের হয়ে যাচ্ছে, তাহলে তার ইকুয়াল টু কি হবে, এটাকে আমরা বলবো সামেশন অফ I ইকুয়াল টু 0। অথবা আমরা এইভাবে বলতে পারি I1 প্লাস I2 প্লাস I4 সমান সমান I3 প্লাস I5। তার মানে যতগুলো লাইন দিয়ে কারেন্ট আসছে এগুলাকে যোগ করলে যা হবে, আবার যতগুলো লাইন দিয়ে বের হয়ে যাচ্ছে ওগুলাকে যোগ করলে তার সমান হবে। তার মানে আগত কারেন্টের যোগফল ইকুয়াল টু হবে নির্গত কারেন্টের যোগফল, তার মানে মোট কারেন্টের সমষ্টি হবে 0। আমরা চার্জের কনজারভেশন ল যেটা, চার্জের সংরক্ষণ নীতি, ওখানে বলেছি যে চার্জের সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। যদি এখানে চার্জ জমা হয়ে যেত তাহলে বোঝা যেত এখানে চার্জ নতুন ভাবে সৃষ্টি হয়েছে। ঠিক আছে? মানে আমরা জানি যে কোথাও চার্জ সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না, চার্জ শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় রূপান্তরিত হয়। যেমন একটা কাচদণ্ডকে যদি রেশমি কাপড় দ্বারা, সিল্কের কাপড় দ্বারা যদি তুমি বসো, তাহলে দেখা যাবে কি হয়ে গেছে, কাঁচ যেটা, এটাতে ধনাত্মক চার্জে সে চার্জ হয়ে গেছে। আবার
সিল্ক যেটা বা রেশমি কাপড় যেটা, সেটা দেখা যাবে ঋণাত্মক চার্জে চার্জড হয়ে গেছে। এই যে পজিটিভ চার্জে চার্জড হলো আবার নেগেটিভ চার্জে চার্জ হলো, এর মানে হলো এক জায়গায় চার্জের ঘাটতি হয়েছে, আরেক জায়গায় চার্জের বাড়তি হয়েছে। মানে চার্জ এক জায়গায় কমেছে, আরেক জায়গায় বেড়েছে, তার মানে মোট চার্জের যোগফল 0। পজিটিভ চার্জে যেখানে চার্জিত হয়েছে এখানে চার্জের সংখ্যা কমে গেছে, ইলেকট্রনের সংখ্যা কমে গেছে, ওখানে ইলেকট্রন এক জায়গায় ইলেকট্রনের ঘাটতি দেখা দিয়েছে, এক জায়গায় ইলেকট্রনের বাড়তি হয়েছে। এটাতে কমে গেছে আর একটাতে বেড়ে গেছে, তার মানে মোট চার্জের পরিমাণ অপরিবর্তিত থাকবে। এখানেও কিন্তু সেই মেসেজটাই দিতে চাচ্ছে যে কোথাও চার্জ স্টোর হবে না, চার্জ ধ্বংস হবে না, চার্জ সৃষ্টি হবে না, চার্জ শুধু এক জায়গা থেকে অন্য জায়গায়, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হবে। মোট বিশ্বে চার্জের পরিমাণ সবসময় অপরিবর্তিত থাকবে, যার কারণে এই ফার্স্ট ল যেটাকে, এটাকে আমরা এখানে বলে থাকি চার্জের কনজারভেশন ল সে ফলো করেছে। তাহলে এই জায়গা থেকে আমরা এইভাবে একটা প্রশ্ন বলতে পারি, যে লিখে রাখতে পারো যে কার্শফের প্রথম সূত্রের সাহায্যে চার্জের সংরক্ষণ নীতি ব্যাখ্যা করা যায়। আবার প্রশ্ন একবার। হ্যাঁ বলো। আবার একবার প্রশ্ন কইন স্যার। কাশ্যপের কার্শফের আবার প্রশ্নটা আচ্ছা বলতেছি। কার্শফের প্রথম সূত্রের সাহায্যে চার্জের সংরক্ষণ নীতি ব্যাখ্যা করো। আর আগের যে একটা অংশ বলেছিলাম এর মধ্য থেকে একটা প্রশ্ন ওরকম বলতে পারি আমরা, জটিল বর্তনীতে ওহমের সূত্রের চেয়ে বেশি উপযোগী ব্যাখ্যা করো। জটিল বর্তনীতে ওহমের সূত্রের চেয়ে কার্শফের বা কির্শফের যাই বলো আর কি সূত্র বেশি উপযোগী ব্যাখ্যা করো। প্রথমটা আবার বলি আমি, কার্শফের প্রথম সূত্রের সাহায্যে চার্জের সংরক্ষণ নীতি ব্যাখ্যা করো। আর দ্বিতীয়টা বলেছি জটিল বর্তনীতে ওহমের সূত্রের চেয়ে কার্শফের সূত্র বেশি উপযোগী ব্যাখ্যা করো। তা আমরা যে আলোচনা করেছি এর মধ্যে তোমাদের আনসারটা চলে আসবে। আচ্ছা তাহলে আমরা কার্শফের সেকেন্ড লতে যাই। স্যার সেকেন্ড কোয়েশ্চেনের আনসারটা আরেকবার বলা যাবে? আচ্ছা করতে থাকো, আমরা বলবো, অসুবিধা নেই। এটা হলো দ্বিতীয় সূত্র। হ্যাঁ,
স্যার দেখা স্যার ভিডিও দেখা যান না স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা দেখি, যাচ্ছে তো। স্যার এখন দেখা যায় স্যার। দেখা যায়? জি স্যার এখন দেখা যায়। আচ্ছা আচ্ছা, আমি আস্তে আস্তে ইয়ে করতেছি। আচ্ছা, এর আগে একটু বলে নেই যে দ্বিতীয় সূত্রে কি বলতে চাইছে। দ্বিতীয় সূত্রের কথা হলো যে সামেশন অফ দ্বিতীয় সূত্র যেটা, এটাকে দ্বিতীয় যে সূত্র এটাকে বলা হয় ভোল্টেজ বা বর্তনী সূত্র। এটাকে আমরা সংক্ষেপে কেবিএল ও বলে থাকি, কারশফস ভোল্টেজ ল। ঠিক আছে, যে দ্বিতীয় সূত্রকে ভোল্টেজ বা বর্তনী বা সার্কিটাল ল বলা হয়। এই দ্বিতীয় সূত্রের মূল কথা হলো সামেশন অফ ই সমান সামেশন অফ আইআর। এটা হলো দ্বিতীয় সূত্রের মূল কথা। কোন বর্তনীতে, বদ্ধ বর্তনীতে, এই জন্য এটা বর্তনীর সূত্র, কোন বদ্ধ বর্তনীতে মোট তড়িৎচালক শক্তির যোগফল ইকুয়াল টু হবে তার প্রত্যেকটা রোধের অ্যাক্রসে যে কারেন্ট, ওই রোধ ইনটু কারেন্টের গুণফল গুলা সবগুলাকে যোগ করলে, মানে প্রত্যেকটা আইআর কে যোগ করলে যা হবে, প্রত্যেকটা ই কে যোগ করলে তার সমান হবে একটা বদ্ধ বর্তনীতে। ওকে, আমরা এটা হলো কিরশফসের সেকেন্ড ল, যেটাকে আমরা ভোল্টেজ ল বা বর্তনী সূত্র বলে থাকি। এই ক্ষেত্রে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে। প্রথম সূত্র চার্জের সংরক্ষণ নীতি মেনে চলে, আর দ্বিতীয় সূত্র শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে। আচ্ছা, এইবার আমরা একটু কথা বলি। ধরো এ বি সি ডি এফ জি এ, এ পরে আমরা নাম দিই, ওই পাশে বি দিয়ে দিই, বি জি। তাহলে এ বি সি ডি, হ্যাঁ ডি, এফ জি এ, এটা একটা বদ্ধ বর্তনী। ঠিক আছে, এই বদ্ধ বর্তনী বা লুপে, ঠিক আছে, এই লুপে আই টু যেটা, দেখো আই টু যে প্রবাহ, প্রবাহ, এটা কোন দিকে, ডান থেকে বাম। একটা জিনিস আমরা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, ওগুলা তো আমরা বুঝি। ক্লকওয়াইজ হলো এইভাবে, তাই না, ডান দিকে সে ঘুরে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলো এটা। ওকে, তাইলে এই ভিতরে আমরা লুপ দেখো চিন্তা করেছি কোনটা, এই লুপ এ বি সি ডি এফ জি এ, এই যে লুপ, এই লুপে আই টু এটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে দেখাই যাচ্ছে যেহেতু এটা এই দিকে, তাই না, তার মানে দেখা যাচ্ছে যে ক্লকওয়াইজ, দেখো এইদিকে গেলে সে এই না তার ডিরেকশন, তার মানে এই দেখো এই রকম যদি হয় অথবা এই রকমও যদি হয়, এটাও কিন্তু ক্লকওয়াইজ, এটা কিন্তু ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ হলো উল্টা, অথবা এইরকম যদি, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে আই টু যেটা, আই টু, এটা বোঝাই যাচ্ছে এটা কি কোন দিকে ঘুরতেছে, এই দেখো নিচের দিকে, তার মানে ওই যে ওইটার মতো, দেখো
নিচের দিকে এই I2, তাহলে I2 হলো ক্লকওয়াইজ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে ক্লকওয়াইজ যেটা, এটাকে বাংলা বলা হয়, আমরা বলি ডানাবর্তী বা দক্ষিণাবর্তী। ওকে, দক্ষিণাবর্তী। এই ক্ষেত্রে আমরা ধরে নিব প্রবাহ, প্রবাহ যেটা এটাকে বলবো আমরা পজিটিভ। আর I1 খেয়াল করে দেখো, I1 এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা তাহলে আমরা এই জায়গায় কি বললাম, যে প্রবাহ যদি ক্লকওয়াইজ হয় আমরা ডিরেকশন দেখাবো পজিটিভ, কারেন্টের ডিরেকশন হবে পজিটিভ। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় কারেন্টের ডিরেকশন হবে নেগেটিভ। এটা হলো কারেন্টের কথা আমি বললাম। তাইলে আমরা বুঝতে পারি একটু। ওকে, তাহলে আমি মুছে ফেললাম। এইবার আসো আমরা এই লুপেই যদি এর কথা বলি, E1 খেয়াল করে দেখো, E1 টা যে তড়িৎ পাঠায়, এই দেখো আমরা জানি একটা কোষের কারেন্ট যায় ওই যে পজিটিভ প্রান্ত থেকে, তার মানে ওই পজিটিভ থেকে নেগেটিভ। তাইলে যে কারেন্ট পাঠাচ্ছে, তড়িৎচালক বল বা এখানে যে আমরা কোষ ব্যবহার করেছি, হ্যাঁ, এই কোষটা কারেন্ট যে পাঠাবে সেটা কেমন বিদ্যুৎ পাঠাবে? দক্ষিণাবর্তী বিদ্যুৎ পাঠাবে। তাহলে এই E1 ক্লকওয়াইজ বিদ্যুৎ পাঠাবে, ক্লকওয়াইজ কারেন্ট পাঠায়। কারেন্ট যদি ক্লকওয়াইজ পাঠায় তাহলে এটার ডিরেকশন আমরা কি ধরবো? পজিটিভ। যেহেতু ক্লকওয়াইজ এর জন্য প্রবাহ বলেছি পজিটিভ, আমরা যদি ক্লকওয়াইজ কারেন্ট কোনো ই পাঠায় তখন ই এর ডিরেকশন আমরা ধরবো পজিটিভ। আর E2 দেখো, E2 কেমন? অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু কারেন্ট পাঠাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা হবে, এটা ডিরেকশন হবে নেগেটিভ। আচ্ছা এইবার আরো আমাদের সহজ হবে আমরা যদি এটা অ্যাপ্লাই করি। তাহলে এটা হলো ল কি, ঠিক আছে? এখন এই ল কে তুমি বোঝার জন্য তোমার সুবিধার্থে বিভিন্ন ভাবে তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো, এতে কোনো অসুবিধা নাই। আমরা যেভাবে চিন্তা করেছি, কেউ যদি তার ঠিক বিপরীত ভাবে উল্টা ভাবে চিন্তা করে তাহলে পুরো ব্যাপারটাই উল্টা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বর্তনীতে এই সূত্রটা অ্যাপ্লাই করি। স্যার E1 থেকে তো I1 কারেন্ট বের হইছে না, তাহলে ওটা তো হ্যাঁ, E1 থেকে I1 কারেন্ট বের হয়েছে। তাহলে E1 থেকে যে তাহলে কারেন্ট সেটা তো বের হলো, এই নেগেটিভ। কারেন্টের ডিরেকশন তো হলো অ্যান্টি, কারেন্টের ডিরেকশন যেটা, এটা হয়েছে কোন দিক দিয়ে? এটা I1 এটা কারেন্ট তো বের উল্টা হয়েছে, হবে। E1 থেকে I1, তাহলে ওটা তো নেগেটিভ হবে। আর হচ্ছে E2 থেকে I2, ওইটা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছো, উল্টা বলেছি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা লিখতে আমার একটু উল্টো হয়ে গেছে। E1 অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। এটা E1 একটু ঠিক করে নাও আর কি। জি স্যার। আচ্ছা ওইটাই চেঞ্জ করে লিখতে হবে। এটাকে আমি বলে দিব E2 নাকি, আর এটা হয়ে যাবে E1। এটা একটু ঠিক করে নাও। ঠিকই বলেছে সে, তো ঠিক আছে, মনোযোগী আছে। আচ্ছা আরেকজন প্রশ্ন করেছো, যে আমি আবার বলছি যে I এর ডিরেকশন তো আর বুঝতেই পেরেছো, আর E এর ডিরেকশন হলো এই দেখো, এই যে E1 টা কারেন্ট পাঠাচ্ছে, যেটা কারেন্টটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। E1 যদি কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ পাঠায় তখন তাকে আমরা নেগেটিভ ধরে ফেলি, তাই তো? তাই E1 এর সাইন যেটা, এটাকে আমরা নেগেটিভ ধরি। আমাদের কাছে আরো সহজ লাগবে যখন আমরা বর্তনী সলভ করতে যাব, আমরা সার্কিট থেকে সার্কিটে অ্যাপ্লাই করব তখন। আচ্ছা
ওখান থেকে এই সার্কিটে আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কাছে কেমন লাগে? এই ক্লকওয়াইজ অ্যান্টি পারি, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সাপোজ ধরো এই লুপ আগেরটাই আমরা যদি বলি, তাহলে আগের লুপটা কি ছিল? এ বি সি ডি এফ জি, এই লুপে আমরা অ্যাপ্লাই করা শুরু করব আমরা সহজে। এটা তো আমি একটা আগে যেটা বললাম, এটা হলো একটা স্ট্যান্ডার্ড ডাইমেনশন, সেটা অনুযায়ী আমরা কাজ করব। আর সহজে মনে রাখার জন্য আমরা ওইভাবে মনে রাখতে পারি। সাপোজ এ থেকে বি হয়ে এ বি সি ডি, এ বি তারপর হলো সি ডি, তার মানে আমি যেদিকে যাচ্ছি ওই ডিরেকশনে যদি একই দিকে, আমি যেদিকে যাচ্ছি কারেন্ট যদি একই দিকে না হয় বিপরীত দিকে হয়, বিপরীত দিক, আমি যেদিকে যেতে যাচ্ছি কারেন্ট যদি আমার বিপরীত দিকে আসে তখন কারেন্টের ডিরেকশন আমরা মাইনাস করে ফেলবো। তাহলে আমি যাচ্ছি এ থেকে বি তে, হ্যাঁ, বি হয়ে তারপরে ই হয়ে আর ওয়ান হলাম। তাহলে আমি যাওয়ার পথে কাকে কাকে খুঁজবো? ই কে খুঁজবো আর আর কে খুঁজবো, এই আর কে খুঁজবো। ই কে আগে পরে খুঁজি, আগে আমরা আরটা সেট করে নেই এই বর্তনীতে। এই বর্তনীতে আমি যদি এ বি সি ডি, এই পথে শুধু একটা রোধই আছে আমার আর ওয়ান রোধ, ঠিক আছে? এ বি সি ডি এই পুরা পথে আমার রোধ আছে একটা, সেই রোধ হলো আর ওয়ান রোধ, ঠিক আছে? আর আর ওয়ান রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই ওয়ান কারেন্ট, ওকে? তাহলে আই ওয়ান কারেন্ট আর ওয়ান রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, আর আমি যেদিকে যাচ্ছি এই প্রবাহটা তার বিপরীত দিকে সি ডি এই পথে যাচ্ছি, আর ওয়ান রোধের মধ্য দিয়ে আমি যখন যাচ্ছি, আমি যেদিকে যাচ্ছি প্রবাহ তার বিপরীত দিকে, তো আমরা লিখলাম মাইনাস আই ওয়ান আর ওয়ান। এখন আমি ডি পর্যন্ত গেলাম, ডি থেকে ডি এফ জি এ, এই পথে আমি এতে আসবো। তাহলে আমি যে পথে যাচ্ছি আমার কারেন্ট তো একই দিকে, তো আমরা কি দিব? প্লাস আই টু আর টু সমান সমান, ওকে? আচ্ছা, এইবার আসো, এই পথে যখন আমরা প্রদক্ষিণ করেছি তখন আমি কি কি কোষ পেয়েছি। এখন কিন্তু আমি ওই যে সামেশন অফ আই আর, এটা আমার লেখা শেষ। এখন আমি সামেশন অফ ই লিখবো, ঠিক আছে? যদি কোনো ই না থাকে তাহলে আমরা জিরো দিব। যেহেতু এই জায়গায় ই আছে, আমি যাওয়ার পথে পাইলাম ইউয়ান কে, আমি যেদিকে যাচ্ছি ইউয়ান চাচ্ছে তার বিপরীত দিকে কারেন্ট পাঠাতে, সো মাইনাস ইউয়ান, ওকে? আচ্ছা, তারপরে আমি পাইলাম কাকে? ই টু। ই টু আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সে পাঠাতে চাচ্ছে একই দিকে, সো কি হবে? প্লাস ই টু। এই তো আমরা হয়ে গেল। অনুরূপ ভাবে আমরা আরেকটা লুপে দেখি, তাইলে আমাদের অনুরূপ ভাবে আমরা যদি এ জি এফ ডি এইচ কে এ এই বদ্ধ লুপে যদি আমরা অ্যাপ্লাই করি এটা, ওকে? আচ্ছা, তাহলে দেখবো আরো তোমাদের ক্লিয়ার হবে। আমরা যাব এ জি এফ, এ জি এফ, তাহলে আমি যেদিকে যাচ্ছি আমার কারেন্ট উল্টা আসতেছে, তার মানে হবে মাইনাস আই টু আর টু, এদিকে রওনা দিয়ে আবার ওই নিচের দিকে আসতেছি। আমি যেদিকে যাচ্ছি আমার কারেন্ট কি হচ্ছে? উল্টা আসতেছে, তার মানে মাইনাস কত? আই থ্রি আর থ্রি। এই পথে যাওয়ার ক্ষেত্রে আমি যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে, কারেন্ট তার উল্টা দিকে কারেন্ট পাঠাতে যাচ্ছে ই টু, আবার ই থ্রিও কি দিকে যেতে চাচ্ছি, আমি তো নামতেছি নিচের দিকে, সে কারেন্ট পাঠাতে চাচ্ছে তার উল্টা দিকে, মাইনাস ই টু। সো আমরা এটা আই টু আর টু প্লাস আই থ্রি আর থ্রি সমান ই ওয়ান প্লাস ই টু, এটা লিখতে পারি। যদি বর্তনীতে কোনো ই না থাকতো তখন আমরা বলতাম সামেশন অফ আই আর ইকুয়াল টু জিরো, উৎস না থাকলে, যদি কোনো উৎস না স্যার থাকে। এই হলো আমরা কারশফের, বলো, কারশফের সেকেন্ড ল আমরা বললাম। স্যার ইউয়ান কোনটা স্যার? ইউয়ান, ইউয়ান উপরেরটা, এই যে
ও সরি, এখানে E1 এটা স্যার আমি লিখে ফেলছি, এটা তো এখানে তো E3 হবে স্যার। E3 হবে। গুড, E3, এই তো ঠিক আছে, E3 হবে। আর নিচেটা তো E3, হ্যাঁ, E3 ঠিকই বলেছে সে। আচ্ছা, এখন আমরা যারা আছি কানেক্টেড, কার্শফস এর ফার্স্ট ল এবং সেকেন্ড ল যদি বুঝো, কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রাইজ করো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এগিয়ে যাচ্ছি। কার্শফস এর এখন আমরা দেখব যে কিভাবে কোন সার্কিটে আমরা ইউজ করব কার্শফস ল ইন এ সার্কিট। তাহলে মুছে ফেললাম, আশা করি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা, আরেকটা কথা, তোমাদের কিন্তু যে ক্লাসগুলা হচ্ছে পর্যায়ক্রমে কিন্তু ওই যে একটা পেজ আছে MCHSC, MCHSC, হ্যাঁ, এটা একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ। এটাতে তোমরা রিকোয়েস্ট পাঠাবা, যারা ফ্রেন্ড আছো তো আছো, আর যারা ফ্রেন্ড নাই ফ্রেন্ড হয়ে যাবা ওখানে। তাহলে ওই সবগুলা ভিডিও ওই জায়গায় আপলোড করে দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে, ওখানে তোমরা একাধিকবার দেখার সুযোগ পাবা ভিডিওগুলা। আচ্ছা, এখন আমরা তাহলে নেক্সট একটু আগাই। uses of প্রিন্সিপালস অফ হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে? আচ্ছা, হুইটস্টোন ব্রিজ নিয়ে, হুইটস্টোন সম্পর্কে একটু বলি যে লন্ডনের কিংস কলেজের একজন অধ্যাপক ছিলেন হুইটস্টোন। উনি কি করেন, উনি 1843 সালে, 43, হ্যাঁ, 1843 সালে ওই কির্শফের আলোকেই একটা ব্রিজের কনসেপ্ট দিলেন, যেটা হুইটস্টোন ব্রিজ নামে পরিচিত। আচ্ছা, এবার আমরা দেখি যে আসলে ব্রিজটা কিরকম। প্রথমে উনি বললেন চারটা রুটকে পরস্পরের সাথে আমরা শ্রেণীতে যুক্ত করব। এবার এই দুই প্রান্তের সাথে একটা গ্যালভানোমিটার যুক্ত করে দিব, আর এই দুই প্রান্তের সাথে আমরা কি করব, আমরা একটা রুট দিলাম, একটা চাবি, রুট তো আছে, রুট দরকার নাই এখন, আমরা একটা কোষ দিব অথবা ব্যাটারি দেও, যাই দেও, হ্যাঁ, অসুবিধা নাই। চাবি দিলাম কে, এখানে ধরো এটা ই বলতে পারো, আর এই জায়গায় চাইলে আরেকটা পরিবর্তনশীল রুট আমরা ব্যবহার করতে পারি। এই এই বর্তনী কানেক্টেড দিলাম, এটা হলো পি, কিউ আর এস। অনেক সময় দেখবা হুইটস্টোন ব্রিজের বাহু বলা হয়, এটাকে বলা হয় প্রথম, এটাকে বলা হয় দ্বিতীয়, এটা হলো তৃতীয়, আর এটা হলো ফোর্থ, চতুর্থ বাহু, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো হুইটস্টোন ব্রিজে এখানে যে রুট ব্যবহার করা হয়, হ্যাঁ, এটা 10 থেকে 10,000 এর ভিতরেই থাকে। এটা 10 থেকে 1000 ওহম রোধ পরিমাপের নীতির উপর এই ব্রিজ প্রতিষ্ঠিত। আচ্ছা, এই যে সার্কিট, এর কিছু ব্যবহারিক প্রয়োগ আছে, এটা কোন কাজে লাগে, এখানে তোমার ব্যবহারিক
প্রয়োগ হলো মিটার ব্রিজ, তারপরে পোস্ট অফিস বক্স এইগুলোতে ওই হুইস্টন ব্রিজ এর যে ধারণা, ওই হুইস্টন ব্রিজের ধারণা মিটার ব্রিজ এবং পোস্ট অফিস বক্স, মিটার ব্রিজের সাহায্যে আমরা তারের আপেক্ষিক রোধ বের করি, অজানা রোধ বের করি, পোস্ট অফিস বক্সের সাহায্যে আমরা বিভিন্ন কাজ করে থাকি। তো ওগুলা ক্ষেত্রে আমরা দেখা যায় ওই হুইস্টন ব্রিজ আমাদের কাজে লাগে। ওকে, আচ্ছা এখন আমরা আলোচনা করি তাহলে। দেখো এই অবস্থায় এখানে যেহেতু তড়িৎ উৎস যুক্ত আছে, কারেন্ট এই দিকে যাবে আই, কারেন্ট যাওয়ার পরে এই জায়গায় কারেন্ট দুইটা ভাগ হয়ে যাবে, একটা হবে I1, এইদিকে হবে এটা হবে I2। এই জায়গায় যাওয়ার পরে অল্প কারেন্ট এইদিকে আসতেও পারে নাও পারে, এটা ডিপেন্ড করবে এই দুই বিন্দুর উপর, বিভব পার্থক্যের উপর। এখানে নাম দিয়ে দিই যদি A B C D। ওকে, আচ্ছা এইদিকে কারেন্ট যাবে I3 আর এইদিকে কারেন্ট যাবে I4, এইদিকে আবার I হয়ে বের হয়ে যাবে। এইভাবে বর্তনীতে প্রবাহ চলবে। তাহলে এই জায়গা থেকে কোষ I কারেন্ট বের হলো, বের হয়ে দুইটা ভাগ হয়ে গেল I1 I2, তারপরে আবার দুইটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে আবার দুটা একসাথে মিলে I হয়ে, এইভাবে বর্তনী চলতে থাকবে। এই যে বর্তনী যে অবস্থায় আছে এবং গ্যালভানোমিটারে দেখা যাবে বিক্ষেপ দিবে। গ্যালভানোমিটারে বিক্ষেপ দিলে বুঝতে হবে এই লাইনের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। এই লাইনের মাঝখানের যে পাড়ির পথ, এই লাইনের মধ্য দিয়ে কারেন্ট যাবে কিনা এটা ডিপেন্ড করবে বি আর ডি, ওই দুই বিন্দুর বিভব পার্থক্যের উপর। যদি বি আর ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকে তাহলে কারেন্ট প্রবাহিত হবে। যদি এই বিন্দুর বিভব বেশি থাকে তাহলে কারেন্ট উপর থেকে নিচ দিকে, আর এই বিন্দুর বিভব বেশি থাকলে কারেন্ট নিচ থেকে উপরের দিকে প্রবাহিত হবে। এই অবস্থাকে বর্তনীর আনব্যালেন্সড অবস্থা বা তার আমরা বলি ভারসাম্যহীন অবস্থায় আছে এই সার্কিটটা বা এই ব্রিজটা। এখন যদি আমরা কি করি, এই রোধগুলাকে এমন কোন অ্যারেঞ্জমেন্টে নিয়ে যাই, হ্যাঁ বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে নিয়ে কোনো এক সময় যদি দেখা যায় গ্যালভানোমিটারে আর কোনো বিক্ষেপ দিচ্ছে না, তখন বুঝতে হবে যে বি বিন্দু এবং বি বিন্দুর বিভব সমান হয়ে গেছে। বি বিন্দু এবং ডি বিন্দুর বিভব যে কন্ডিশনে সমান হয়ে যাবে, এই কন্ডিশনকে বলা হয় সাম্যাবস্থা বা ভারসাম্য অবস্থা, অথবা আমরা ইংলিশে বলে নাল কন্ডিশন। তাহলে এই নাল কন্ডিশনে কি হবে, আমরা দেখি যে নাল কন্ডিশন ছাড়া এই বর্তনীর অবস্থা কেমন। ধরো এরকম বলি এ বি বি এ, এই লুপে আমরা কার্শফের যে কেবিএল যেটা, এটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি বলবো, দেখো I1 কারেন্ট যাচ্ছে পি রোধের মধ্য দিয়ে, তাহলে I1 পি। তাহলে আমি যেদিকে কারেন্ট এদিকে, তাহলে আমরা প্লাস ধরলাম। আবার বি থেকে ডি, তাহলে আইজি কারেন্ট যাচ্ছে জি এর মধ্য দিয়ে। এই জায়গায় আমরা ধরে নিলাম যে বি বি ইজ গ্রেটার দেন বিডি, এই কন্ডিশনে আছে। তাহলে কারেন্ট উপর থেকে নিচে দেখালাম। আবার এদিকে দেখো পি থেকে ডি এর দিকে যাচ্ছে, তাহলে আমি যেদিকে কারেন্ট উল্টা দিকে, তার মানে মাইনাস I2 আর সমান সমান এই লুপে কোনো ই নাই, তার মানে 0। এবং আমরা আরেকটা লুপ ওখানে চিন্তা করতে পারি বি সি বি বি এ, এটাতে আমরা যদি কেবিএল অ্যাপ্লাই করি তাহলে এই লুপে কি করব, বি থেকে সি তে আমি যাচ্ছি, তাহলে কারেন্ট যাচ্ছে I3 যাচ্ছে কিউ এর মধ্য দিয়ে। সি থেকে আমি আসলাম ডি তে, আমি যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে মাইনাস I4 এস, আবার এটাও উল্টা দিকে মাইনাস IG জি সমান সমান 0। ওকে, আচ্ছা তাহলে যখন আমরা ওই যে নাল কন্ডিশনের কথা বললাম, ইন নাল কন্ডিশন, নাল কন্ডিশনকে অবস্থা বলা যায়, ঠিক আছে, নাল কন্ডিশন বা নিস্পন্দ। এই
নিস্পন্দ অবস্থায় কি হয়ে যাবে দেখো খেয়াল করে, এই আইজি সমান কত হয়ে যাবে নাল কন্ডিশনে, আইজি সমান সমান 0। আইজি যদি 0 হয়ে যায় তার মানে এটা 0, এখানে এটা 0, তার মানে এই লাইন সমান আমরা লিখতে পারবো I1P সমান সমান I2R। আর এখানে কি লিখতে পারবো, I3Q সমান সমান I4S। ওকে, আচ্ছা এখন আমরা তাই যদি হয়ে থাকে, আরেকটা আমরা এই এই জায়গায় বি ও ডি বিন্দু, তাহলে আমি কিন্তু এটা পেলাম, এই বি ও ডি বি বিন্দুতে কেসিএল যদি অ্যাপ্লাই করি, বি বিন্দুতে কারেন্ট আসতেছে কোনটা, I1, আর বের হয়ে যাচ্ছে কি কি, আইজি প্লাস I3। ওকে, আর ডি বিন্দুতে কারেন্ট আসতেছে কে, কারেন্ট আসতেছে I2 প্লাস আইজি সমান সমান I4। ওকে, তাই যদি হয় তাহলে যেহেতু আমরা বলতেছি নাল কন্ডিশনে আইজি 0, এই আইজি নাই, এই আইজি নাই, তাহলে কি দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে, I1 সমান সমান I3, I2 সমান সমান I4। তাহলে যারা উঠাতে বাকি আছো একটু উঠিয়ে ফেলো। এখন মনে হয় আমি আমার সুবিধার্থে ওইটা একটু মুছে ফেলি, জায়গা হচ্ছে না। আচ্ছা তাহলে এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি, I1P সমান সমান I2R, আর এখানে পেলাম I3Q কত, I4S। এটা যদি একটা সমীকরণ দেই আর এটা একটা সমীকরণ দেই, একটাকে আরেকটা যদি ভাগ করি তাহলে এটা লিখতে পারি। এই জায়গায় দেখো যেহেতু I1 সমান সমান I3, তাহলে I1 I3 কাটা, I2 সমান সমান I4, তাই বলে I4 কাটা, তাহলে P বাই কিউ সমান সমান R বাই S। তার মানে বোঝা যাচ্ছে চারটা বাহুতে যে রোধ দেওয়া আছে, হ্যাঁ, তাহলে পি আর কিউ এই দুইটার রোধের অনুপাত আর আর এস এই দুইটার রোধের অনুপাতের সমান হচ্ছে। তাহলে এটা কখন বের হলো, যখন আমরা আইজি কে 0 করলাম। সো এই পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটাকে বর্তনীর নাল কন্ডিশনের শর্ত বলা হয়। তাহলে হুইটস্টোন ব্রিজ যখন সাম্যাবস্থায় যাবে, নাল কন্ডিশনে যাবে, নিস্পন্দ অবস্থায় যাবে, তখন পি আর কিউ রোধের অনুপাত আর এবং আর এস এই দুইটা রোধের অনুপাতে সমান হবে। এই অবস্থায় আমরা তাহলে এটা জানা গেল। পি বাই কিউ সমান আর, তাহলে এই যে এই অবস্থায় আমরা যদি বি এ মাইনাস বিসি এটা বের করতে চাই, বর্তনীতে খেয়াল করে দেখো এরকম ছিল, এই তাহলে এই বিন্দু বি এ বি সি ডি, এর মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট যাচ্ছে না, এই যখন যাচ্ছে না তখন কিন্তু কন্ডিশন এত, এই কন্ডিশনে এই বি আর বিন্দুর মধ্যে কোনো বিভব পার্থক্য নাই, শুধু আছে এ আর সি বিন্দুর মধ্যে। তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে, বিভব পার্থক্য বি সমান ওহমের সূত্র কত আমরা জানি, আই আর। তাহলে বি এ মাইনাস বি সি, যদি তুমি ওইটাকে দেখো এই উপরের লাইন চিন্তা করো, তাহলে উপরের লাইনের রোধ এখানে আছে পি আর এখানে আছে কিউ, পি আর কিউ আছে সিরিজে, তাহলে মোট রোধ আর এর জায়গায় কি হবে, পি প্লাস কিউ। আর কারেন্ট খেয়াল করেছো এই জায়গায় I1 কারেন্ট যাচ্ছে,
আর এই জায়গায় আমরা লিখেছি ওখানে i3, কিন্তু একটু আগে আমরা বের করেছিলাম i1 i3 সমান হয়ে যায় নাল কন্ডিশনে। কেন সমান হয়ে যায়? কারণ মাঝখানে তো আর কোনো কারেন্ট যাচ্ছে না, আইজি আর নাই, সো যাহা i1 তাহা i3। সো আমরা এখানে লিখতে পারি i1। আবার নিচের অংশ যখন চিন্তা করব, নিচের রুট কত? আর আর এস, তার মানে এখানে আর প্লাস এস, আর নিচের দিকে কারেন্ট কোনটা যাচ্ছে? i2 যাচ্ছে। যেহেতু i2 সমান সমান i4, তাহলে আমরা i2 লিখতে পারি। তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য এত। এখন এই বর্তনীর, এই অবস্থায় বর্তনীর যদি আমি তুল্য রোধ হিসাব করতে চাই, হ্যাঁ, তুল্য রোধ হিসাব করতে চাই, তাহলে খেয়াল করে দেখো, এই দুইটা আছে সিরিজে, পি আর কিউ আছে সিরিজে, আর এই দুইটা আছে সিরিজে, আবার দুটার মধ্যে পরস্পর আছে প্যারালালে। সো আমরা যদি এইভাবে বলি rs1 সমান p প্লাস কিউ, আর rs2 সমান যদি আমরা বলি r প্লাস s। সুতরাং তুল্য রোধ আর যদি আমরা করি, এই p প্লাস কিউ r প্লাস s এর সাথে আছে আবার প্যারালালে। এটা ক্যালকুলেশন যদি তুমি করো, তাহলে এভাবে আসবে r প্লাস s প্লাস p প্লাস কিউ, আর উপরে p প্লাস কিউ r প্লাস s। এইভাবে তার তুল্য রোধ হিসাব করা যাবে। আবার এই ক্ষেত্রে আরেকটা জিনিস, বলো। প্রথম অংশে i1 এর জায়গায় i2 i3, হ্যাঁ লেখা যাবে, এতে অসুবিধা নাই, কারণ আর i3 তো লেখার দরকার নাই, কারণ এই i1 এর তো i2 নাম কিভাবে চেঞ্জ। হলো? বলো স্যার i2 কিভাবে হলো? r প্লাস s ইনটু r। i কিভাবে হচ্ছে, তাহলে বলে দাও। এই নিচের প্রান্ত যখন চিন্তা করবা, নিচেরটার মধ্য দিয়ে এই এ সি, এই যে নিচের অংশ, আমরা বি ইকুয়াল টু আই আর হলে আমরা বুঝি যে যে কোনো দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য বের হতে হলে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট কতটুকু যাচ্ছে। তাহলে এই জায়গা থেকে কারেন্ট তো, এই জায়গা থেকে কারেন্ট ছিল কি? আই এখানে দুইটা ভাগ হয়ে গেছে, i1 আর i2। তাহলে এই লাইন দিয়ে তো কারেন্ট গিয়েছে i1। যেহেতু এই মাঝখানের যে এই পথ তো এখন আর নাই, না থাকার কারণে এই i2 তো i2ই যাবে, তাই না? আর চেঞ্জ হওয়ার সুযোগ নাই। এখানে i3 বলতে আর কিছু থাকবে না, i1 টাই i1 হয়ে যাবে। বুঝছো? তার মানে এই লাইনের মধ্যে দিয়ে কারেন্ট হলো i2, আর রোধ কত? আর আর এস। এই জন্য মোট রোধ হলো আর প্লাস এস, আর i2 তো i2। আমরা দুটার জন্য, এই অংশের জন্য এটা বলবো, আবার নিচের অংশের জন্য এটা বলবো। ঠিক আছে? যেহেতু এটার প্রান্ত একই, তো এটার মানও যা হবে এটার মানও তাই হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, তুল্য রোধ কত হবে। এখন i1 আর i2 তার যদি মান বের করতে চাই, তাও বের করা যাবে। i1 যদি বের করতে চাও, তাহলে i1 সমান সমান r প্লাস s, আমি সরাসরি লিখে দিচ্ছি, তুমি বাসায় চিন্তা করবা। r প্লাস s ইনটু হবে মূল প্রবাহ, এইভাবে হবে i1। আর i2 কত হবে? p প্লাস কিউ বাই হবে p প্লাস কিউ প্লাস r প্লাস s ইনটু i। এটা কারেন্টের ডিস্ট্রিবিউশন সূত্র থেকে আমি সরাসরি লিখে ফেললাম। আমরা কোনো এক ক্লাসে কারেন্টের ডিস্ট্রিবিউশন নিয়েও আলোচনা করব। আচ্ছা, এখন আমি তোমাদের কিছু প্রশ্ন বলি, হ্যাঁ, একটু লিখেও রাখতে পারো, বাসায় চিন্তা করবা যে এটার আলোকে আমরা যদি বলি যে লিখো গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হওয়ার শর্ত ব্যাখ্যা করো। গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হওয়ার শর্ত ব্যাখ্যা করো। গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হওয়ার শর্ত ব্যাখ্যা করো। আচ্ছা, পরের প্রশ্ন লিখো। সাধারণত নিম্নমানের রোধ
বা উচ্চমানের রোধ পরিমাপ করার জন্য সাধারণত নিম্নমানের রোধ বা উচ্চমানের রোধ পরিমাপ করার জন্য হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয় না কেন? তাহলে প্রথম প্রশ্ন আমরা বলেছিলাম যে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হওয়ার শর্ত কি? শূন্য হওয়ার শর্ত হলো এই যে বর্তনীতে বি আর ডি বিন্দু, আমরা বি আর সি বিন্দু সম্ভবত নাকি বি আর ডি বিন্দু, সরি বি আর ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি না থাকে তাহলে গ্যালভানোমিটার যে দুটা প্রান্তের মধ্যে আছে ওই দুইটা প্রান্তের মধ্যে যদি বিভব পার্থক্য না থাকে তখন কি হবে? তার বিক্ষেপ শূন্য হবে। ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্ন আমরা বললাম, আবার বলছি আমি, সাধারণত নিম্নমানের রোধ বা উচ্চমানের রোধ পরিমাপ করার জন্য হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয় না কেন? আচ্ছা, এটার আনসার আমি বলি যে নিম্নমানের রোধ যদি ব্যবহার করি তাহলে এই যে আমি একটা বর্তনী দেখালাম, এখানে একটা রোধের সাথে আরেকটা রোধ যুক্ত করলাম, এটা আসলে রোধের সাথে রোধ এমনিতে সরাসরি সংযুক্ত করা যাবে না, একটা কানেক্টিং ওয়্যার দিয়ে তারপরে যুক্ত করতে হবে। এই যে কানেক্টিং লাইনের তার যেটা আমরা যুক্ত করলাম কানেক্টিং লাইন, ওই কানেক্টিং লাইনের যে রোধ এটা খুব অল্প রোধ, হ্যাঁ। আর এখন আমি যে রোধ ব্যবহার করলাম তার মানও অল্প, তখন কি হবে? সবার রোধ তো একই রকম হয়ে যাবে। এতে আমি যে রোধের মান নির্ণয় করতে চাচ্ছি এই রোধের মান নির্ণয় করতে একটু অসুবিধার সম্মুখীন হব। সো আমরা নিম্নমানের রোধ ব্যবহার করি না। দ্বিতীয়ত হলো বলেছি উচ্চমানের রোধ আমরা ব্যবহার করি না। কেন উচ্চমানের রোধ ব্যবহার করি না? উচ্চমানের রোধ মানেই তো বাধা বেশি। হ্যাঁ, বাধা বেশি হলে প্রবাহ অনেক কমে যাবে, এতে বর্তনীর বা বৃষ্টির সেন্সিটিভিটি কমে যাবে, যার কারণে আমরা নিম্নমানের রোধ এবং উচ্চমানের রোধ পরিমাপ করার জন্য হুইটস্টোন ব্রিজ সাধারণত ব্যবহার করি না। আচ্ছা, পরের প্রশ্ন লিখো। উচ্চমানের তড়িৎ পাঠাতে পারে এমন হুইটস্টোন ব্রিজ, উচ্চমানের তড়িৎ পাঠাতে পারে এমন ব্যাটারি, উচ্চমানের তড়িৎ পাঠাতে পারে এমন ব্যাটারি বা তড়িৎ উৎস, উচ্চমানের তড়িৎ পাঠাতে পারে এমন তড়িৎ উৎস বা ব্যাটারি হুইটস্টোন ব্রিজ বর্তনীতে ব্যবহার করা সঙ্গত নয় কেন? ব্যাখ্যা করো। উচ্চমানের তড়িৎ পাঠাতে পারে এমন ব্যাটারি হুইটস্টোন ব্রিজ বর্তনীতে ব্যবহার করা সঙ্গত নয় কেন? ব্যাখ্যা করো। এর কারণ হলো কোনো বর্তনীতে এমন উৎস যদি ব্যবহার করা হয় যে অনেক বেশি তড়িৎ পাঠাতে পারে, তাহলে তড়িৎ যদি অনেক বেশি হয়, হ্যাঁ, বেশি যায়, তখন রোধ অনেক বেড়ে যেতে পারে। হ্যাঁ, তারপরে ওই জুলের যে তাপীয় ক্রিয়াতে আমরা পড়েছি যে দেখা যায় যে তড়িৎ প্রবাহ বেশি হয়ে গেলে উৎপন্ন রোধের পরিমাণও রোধ তথা তোমার তাপও বেড়ে যেতে পারে, এতে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে, যার কারণে আমরা হুইটস্টোন ব্রিজ বর্তনীতে উচ্চমানের তড়িৎ পাঠাতে পারে এরকম ব্যাটারি বা তড়িৎ উৎস ব্যবহার করতে আগ্রহী নই। আচ্ছা, আরেকটা প্রশ্ন লিখে রাখো। হুইটস্টোন ব্রিজে ভিন্ন রোধের গ্যালভানোমিটার ব্যবহার করলে নিস্পন্দ অবস্থার পরিবর্তন হয় কি? নিস্পন্দ অবস্থার পরিবর্তন হয় কি? তাইলে যেহেতু আমরা হুইটস্টোন ব্রিজকে সাম্যাবস্থায় নিয়ে কাজ করছি, হ্যাঁ, সাম্যাবস্থায় নিয়ে কাজ করলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তার কোনো কারেন্টই যাবে না। সো এই জায়গায় গ্যালভানোমিটারের রোধের পরিবর্তন হলেও তেমন কোনো প্রভাব পড়বে না। ওকে। আচ্ছা, আরেকটা লাস্ট প্রশ্ন একটু লিখে রাখো যে ওহমের সূত্র মেনে চলে না। ওহমের সূত্র
মেনে চলে না এমন বর্তনীতে কির্শফের সূত্র প্রয়োগ করা যায় কি? এমন বর্তনীতে কির্শফের সূত্র প্রয়োগ করা যায় কি? আচ্ছা, তো আমরা আশা করি যে আজকে কির্শফের দুটো গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে আমাদের ধারণা হলো, এবং তার একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো হুইটস্টোন ব্রিজ। এটাও আমরা দেখলাম। এটার আরো প্রয়োগ আছে, যেমন আমরা গতকালকে কোষের সমবায় বা শ্রেণীতে সমান্তরালে, এটা আমাদের জেনারেল ওহমের সূত্র দ্বারা আমরা প্রমাণ করেছি। হ্যাঁ, তো এটা কির্শফের সূত্রের আলোকেও কিন্তু করা যাবে। আমরা দেখি নেক্সট ক্লাসে সেটা দেখাবো। আবার কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি মিউট ইয়ে করে দিচ্ছি, প্রশ্ন করতে পারবা। স্যার 3 নাম্বারটা স্যার বুঝি নাই স্যার। 3 নাম্বার কি প্রশ্ন ছিল বলো? স্যার 3 নাম্বারটা বুঝি নাই স্যার। 3 নাম্বার প্রশ্নটা একটু বলো। প্রশ্নই এমন ব্যাটারি বা তড়িৎ উৎস হুইটস্টোন ব্রিজে ব্যবহার করা সঙ্গত নয় কেন? আচ্ছা, যদি বেশি তড়িৎ উৎসের ব্যাটারি হয় তখন কি হবে? সে কারেন্ট বেশি পাঠাবে। কারেন্ট যদি বেশি পাঠানো হয়, জুলের তাপীয় কি কোনো তারের মধ্যে বেশি কারেন্ট যায়, এই চিজ প্রপোর্শনাল আই স্কয়ার, কারেন্ট বেশি হলে উৎপন্ন তাপের পরিমাণ বেড়ে যায়। তাহলে এতে জন্য অসুবিধা, তাই না? এই অসুবিধা যেন না হয় সেই কারণেই কিন্তু আমরা এটা বলেছি। মানে স্যার লস বেড়ে যাবে। লস বেড়ে যাবে। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তারপরে 4 নাম্বারটা বুঝি নাই স্যার, 4 নাম্বারটা বুঝি নাই। প্রশ্নটা একটু বলবা? প্রশ্নই বুঝো নাই নাকি? হুইটস্টোন ব্রিজে ভিন্ন রোধের গ্যালভানোমিটার ব্যবহার করলে নিস্পন্দক ব্যবস্থায় প্রভাব পড়বে কি? আচ্ছা, আমরা জানি যে নিস্পন্দ অবস্থায় গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট যায়, তো এটা হলে কোনো অসুবিধা নাই। তবে কিছু প্রভাব আছে, যখন সে এর অবস্থায় নাল কন্ডিশনে যায় নাই, নাল কন্ডিশনে যদি চলে যায়, তারপরে গ্যালভানোমিটার ভিন্ন রোধে করো না যে একটু দূরে থাকো গ্যালভানোমিটার, স্যার শোনা যাচ্ছে না। আচ্ছা, ফুল মিউট করেন। আমি আবার বলছি, যখন নাল কন্ডিশনে থাকে, নাল কন্ডিশন মানে কি? গ্যালভানোমিটারের যে লাইন, এই লাইনটাই বিচ্ছিন্ন, তাই না? এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তো এইটাতে রোধ থাকলে, রোধের যদি তুমি চেঞ্জ করো, খুব একটা প্রভাব পড়ে না। বাট যদি তুমি ধরো এখানে বেশি মানের রোধ ব্যবহার করো, অনেক সময় দেখা যাবে যে দুই প্রান্তের যে বিভব পার্থক্য, গ্যালভানোমিটারের যে দুই প্রান্তের বিভব পার্থক্য, তখন রোধ বেড়ে গেলে দেখা যাবে প্রবাহ কমে যাবে। এটা একটা ব্যাপার আছে। তো আমরা তো চাই তাকে নাল কন্ডিশনে নিলে পরে চাই যে যেন তার মধ্য দিয়ে কারেন্ট না যায়, ঠিক আছে? তো যখন নাল কন্ডিশনে চলেই যায়, তখন তার মধ্যে কারেন্ট যাচ্ছে না। এটা খুব বেশি যে প্রভাবিত করবে তা কিন্তু না। আচ্ছা, কারো আর প্রশ্ন যদি থাকে অন্য কারো, তাহলে প্রশ্ন করতে পারো। ইকো করতেছে কারণ যে সবার মাইক্রোফোন অন করে দিয়েছি, তো এই জন্য। আচ্ছা, তো আমরা তাহলে ধরে নিলাম সবাই চমৎকার ভাবে বুঝতে পেরেছো।
এখন যে এগুলার যে কিছু প্রবলেম আছে বাসায় প্রবলেমগুলো সলভ করবা, আর আমরা যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে লিখে রাখবা, আমরা নেক্সট দিন দেখবো। যারা আজকে ক্লাসে আমাদের সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই বাসায় থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। ওকে, আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা।